এত ঝড় বৃষ্টির মধ্যে মনে হচ্ছে আমাদের ঘরটাই এক্ষুনি ভেঙে যাবে। এই ঘরটাই যে আমাদের একমাত্র সম্বল। এদিকে সবার মুখে মুখে শুনছি এ ঝড় নাকি সহজে থামবেই না, বন্যাও হওয়ার সম্ভাবনা আছে। ওগো, ঘরটা যেভাবে দুলছে মনে তো হচ্ছে এক্ষুনি ঘরটা ভেঙে যাবে। শিউলি শালিনী এসব বলতে হঠাৎ তাদের ঘরটা ভেঙে পড়ে। আর এত ঝড়ের মধ্যে ওদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল এক নাগিন। আর তখনই বড় একটি গাছের ডাল ওই নাগিনের উপর পড়ে। আমি তো কিছুতেই এই গাছের ডালের নিচ থেকে বের হতে পারছি না। আমার নিঃশ্বাসটি বন্ধ হয়ে আসছে। ওগো, এভাবে কি চিৎকার করছে? এত ঝড়ের মধ্যে তো কাউকে ঠিক মতো দেখতেও পারছি না। তুমি গিয়ে একটু দেখো না গো, মনে হচ্ছে কেউ হয়তো বিপদে পড়েছে। ঠিক আছে বউ, তুমি মেয়েকে নিয়ে ওই গাছের নিচে দাঁড়াও, আমি দেখছি ওখানে কে। এই বলে বল্টু শিয়াল সামনের দিকে এগিয়ে যায় আর নাগিনকে দেখে বলে, আরে এ কি, এ তো দেখছি নাগিন। তোমার শরীর থেকে তো প্রচুর রক্ত ঝরছে। দাঁড়াও বোন, আমি ডালটি এক্ষুনি সরিয়ে দিচ্ছি। ভাই, আমি যে অনেক শান্তি পেলাম, কিন্তু মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সৎ একটা পশু। তাই আমি আমার এই মণি তোমাকে দিয়ে যেতে চাই। এই মণি তোমার বিপদে তোমাকে সাহায্য করবে, এটা তুমি নাও ভাই। এই বলে নাগিন সেখানেই মারা যায়। বউ, একটি নাগিন গাছের ডালের নিচে পড়ে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে তার এই মণি আমাকে দিয়ে গেছে। ওগো, এখন তুমি এসব রাখো তো। মেয়েটা যে ভিজে খুব কষ্ট পাচ্ছে। এখান থেকে নিরাপদ কোনো জায়গায় যেতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ বউ, আমার সাথে চলো। সামনে একটা বড় পাহাড় আছে, আমাদের ওই পাহাড়ের দিকেই যেতে হবে। হ্যাঁ গো, এই পাহাড়ে তো আমরা চলে এলাম, কিন্তু এখানে আমরা থাকবো কোথায় গো? এখানে তো বাঁশ পাতা দূরের কথা, একটি ঘাস পর্যন্ত নেই। এই খোলা আকাশের নিচে আমরা কি করে থাকবো? বউ, সত্যিই তো, ছোটবেলা আমার বাবা মা আমাকে কোনো কাজকর্মই শেখায়নি। আমি তো একটা ঘরও বানাতে পারি না। আহারে, আমার মেয়েটা যে শীতে কাঁপছে, কি যে করি বুঝতে পারছি না। তাদের এসব কথা পাহাড়ে থাকা টুনি এবং কবুতর শুনছিল। তখন তারা দুজন বল্টু শিয়ালকে বলতে লাগে, আরে সে কখন থেকে তোমাদের এসব শুনছি। তোমরা আমাদের দুজনকে বন্ধু ভাবতে পারো, আমরা তোমাদের সাহায্য করব। তুমি আমাদের সাথে চলো, দেখি কোথাও ঘর বানানোর জন্য কোনো কিছু পাওয়া যায় কিনা। কিন্তু টুনি পাখি, এদেরকে এভাবে একা ফেলে আমি কি করে যাই বলো তো? ওগো, তুমি আমাদের নিয়ে একদম কিছু ভেবো না। আমি তোমার মেয়েকে দেখে রাখবো। তুমি টুনি বোন আর কবুতরের সাথে যাও। ঠিক আছে বউ। এই বলে তারা ঘর বানানোর জন্য কাঠ খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও কিছুই পায় না। এইভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। টুনি বোন, অনেক জায়গায় তো খুঁজলাম, কোথাও তো কিছু পেলাম না। আশেপাশে তো সবুজের কোনো চিহ্নও দেখতে পাচ্ছি না। সেটাই তো দেখতে পাচ্ছি। আরে আরে, ওই তো সামনে কি যেন সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই তো, এখানে তো অনেক ঘাস। এই ঘাস দিয়ে তো তোমার ঘর হয়ে যাবে। বন্ধু, তুমি এখনই এই ঘাসগুলো কেটে নাও। হ্যাঁ হ্যাঁ টুনি বোন, আমি এক্ষুনি ঘাসগুলো কাটছি।
এই বলে বল্টু শিয়াল কাঁচি দিয়ে ঘাসগুলোকে কাটতে থাকে আর বোঝা বেঁধে মাথায় নেয়। ঠিক তখনই সেখানে গর্জিলা চলে আসে আর বলে, এই এই, তোদের তো সাহস কম না, আমাকে না বলে আমার ঘাস নিয়ে যাচ্ছিস। আজ আমি তোদের সব কটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেব। এই রে, এখন কি হবে শিয়াল? এই গর্জিলার হাত থেকে রক্ষা পাওয়া তো এতটা সহজ না। নাগিন তো আমাকে বলেছিল কোনো বিপদে পড়লে তার মনি আমাকে সাহায্য করবে। এই বিপদে এই মনি আমাকে ব্যবহার করতেই হবে, নইলে এর খাবার আজকে সবাই হব। ওরে শয়তানেরা, তোরা আমার এ কি করলি রে? আমি তো চোখে কিছুই দেখতে পারছি না, সবকিছুই তো অন্ধকার লাগতেছে। এসব কথা বলতে বলতে গর্জিলা ধপাস করে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। আরে বাহ, সঠিক সময়ে মনিটা কাজে লাগিয়েছো। চলো এবার যাওয়া যাক। এত দেরি দেখে নিশ্চয়ই তোমার স্ত্রী সন্তান চিন্তা করছে। চলো, দ্রুত চলো। তারপর তারা ঘাস নিয়ে যেতে থাকে। হায় হায় রে, সেই সকালে বেরিয়েছে, এখন তো সন্ধ্যা হতে চললো, এখনো কি না আসছে না? ওদের আবার কোনো বিপদ হলো না তো? হে সৃষ্টিকর্তা, তুমি ওদের সবাইকে হেফাজতে রেখো। মা, ও মা, ওই দেখো বাবা ঘাস মাথায় করে নিয়ে আসছে, আর তুমি কিনা শুধু শুধু চিন্তা করছো। বউ, এই দেখো কত ঘাস নিয়ে এসেছি। টুনি বোন, তাহলে তোমরা ঘর বানানো শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমি আর কবুতর মিলে এক্ষুনি তোমাদের জন্য ঘাসের ঘর তৈরি করে দিচ্ছি। এই বলে কবুতর আর টুনি মিলে একটি একটি করে ঘাস নিয়ে একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। আরে আরে বাহ, ঘাসের বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। এখানে আমার একটুও ঠান্ডা লাগছে না। আজ থেকে আমরা সবাই এই ঘাসের বাড়িতেই থাকবো। টনি আন্টি, তোমরা না থাকলে হয়তো আমরা এই বন্যার পানিতে ভেসে যেতাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বোন, মনি তো একদম ঠিক কথাই বলেছে। আজ থেকে তোমরা দুজনও আমাদের সাথে এই ঘাসের বাড়িতেই থাকবে। নিয়ে যান, নিয়ে যান, আমার দোকান থেকে গরম গরম লুচি নিয়ে যান। এই শীতের দিনে গরম গরম লুচি খেতে অনেক ভালো লাগবে। আসুন আসুন, নিয়ে যান, নিয়ে যান, সবাই নিয়ে যান। আঙ্কেল, ও শিয়াল আঙ্কেল, এই লুচির দাম কত করে? একটা লুচির দাম মাত্র 5 টাকা, আর দুটোর দাম 10 টাকা। তুমি কয়টা নেবে মামনি? আঙ্কেল, আপনি আমাকে দুটো লুচি দিন, আর এই নিন 10 টাকা। এই যে ভাই, আমাকেও 20 টাকার লুচি দিন তো। ঠিক আছে, আমি দুজনকে দিচ্ছি। এই নাও, এই নাও, নাও 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 নাও। বাপরে বাপ, এত শীত পড়েছে যে ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছে। ওই গাছের নিচে একটু রোদ দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে বরং একটু হাত পা গরম করি। ব্যান্ডটা এখানে রেখে যাই। এই কথা বলে শিয়াল লুচির ব্যান্ডটা রেখে সামনে রোদ পোহাতে যায়। এদিকে কিংকং আর বানর বলে, হ্যাঁ রে বানর, এটা তো দেখছি বল্টু লুচির ব্যান্ড গাড়ি। আহা, এই শীতের সময় গরম গরম লুচি খেতে হেব্বি লাগে রে। কিন্তু পকেটে তো কোনো টাকা নেই, লুচি খাবো কি করে? এক কাজ করি, চল বল্টু লুচি আমরা চুরি করে খাবো। আরে আরে, এসব কি বলছো কিংকং ভাই? কি করে লুচি চুরি করে খাবো আমরা? শুন বানর, আমি বল্টুর সাথে গিয়ে কথা বলবো, ওর সাথে কিছু গল্প করব, আর ওই সুযোগে তুই ওই দোকান থেকে
কিছু লুচি সরিয়ে নিবি, তারপরে আমরা দুজন মিলে মজা করে খাবো। এটা কি করে হতে পারে? যদি আমি ধরা পড়ে যাই তাহলে বল্টু ভাইয়ের হাত থেকে বাঁচা এত সহজ না, আমাকে তো মেরেই ফেলবে। আরে দেখ তেরি, তোর কিছুই হবে না। যা যা যা, তো এখন যা। আরে বল্টু যে, তা লুচি বিক্রি করার জন্য বেরিয়ে পড়ছিস নাকি? এখানে বসে বসে কি করছিস? আর বলো না কিংকং ভাই, যা শীত পড়েছে তাই একটু রোদে বসে হাত পা গরম করে নিচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছিলে? কোথায় আর যাব, এই দিক দিয়ে ঘুরছিলাম। বল্টু, এই শীতে রোদে হাত পা তো কিছুই গরম হচ্ছে না রে। এক কাজ করি, আমি গিয়ে বাড়ি থেকে কিছু শুকনো লার্কি নিয়ে আসি, সেগুলোতে আগুন ধরে হাত পা গরম করবো এখন। সত্যি বলছো কিংকং ভাই? তুমি শুকনো লার্কি নিয়ে আসবে? তাহলে তো ভালোই হয়। তাহলে এক্ষুনি যাও, আমার আবার লুচি বিক্রি করতে অন্য জায়গায় যেতে হবে। এরপর কিংকং বল্টুর দোকান থেকে চলে যায়, আর এদিকে বানর বল্টু শিয়ালের ভ্যান গাড়ি থেকে কিছু লুচি সরিয়ে নেয়। আর সেখান থেকে কেটে পড়ে। আহা, কি খেতে দারুন! কনকনে শীতের মধ্যে গরম গরম লুচি খেতে হেব্বি লাগছে। নে তাড়াতাড়ি খেয়ে নে, আজকের সকালটা আমাদের খুব ভালোই কেটে গেল। কিংকং ভাই, এই কাজটা কি ঠিক হলো? আমার কিন্তু বল্টু ভাইয়ের জন্য বেচারা কত পরিশ্রম করে টাকা জমায় তার অসুস্থ বউয়ের চিকিৎসা করার জন্য। আরে দূর, কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে দেখি। 2-4টা খেলে এমন কিছু লস হয়ে যাবে না ওর, কাল আবার চুরি করে খাবো। কিছুক্ষণ পর কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কিংকং ভাই তো এখনো এলো না। তাহলে কি আমাকে বোকা বানিয়ে এখানে রেখে গেল? আরে ধুর, এভাবে বসে থাকলে আমার আর লুচি বিক্রি করতে হবে না। এই বলে বল্টু শিয়াল লুচির গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ওগো, আজ লুচি বিক্রি করে কত টাকা পেয়েছো? বউ, তুমি কি আজ লুচি কম দিয়েছিলে নাকি? কম টাকা বিক্রি করেছি, যা দিয়েছো সবকটাই বিক্রি করেছি, কিন্তু টাকার পরিমাণ কেন জানি কম, বুঝতে পারলাম না। এটা আবার কি বলছো? আমি তো রোজ একই পরিমাণ লুচি ভেজে দেই, কোথাও আমার টাকা আবার হারিয়ে ফেলোনি তো? এমনও তো হতে পারে পরিমাণে কাউকে বেশিও দিয়ে দিয়েছো। 2 বছর হচ্ছে এই ব্যবসা আমি করছি বউ, আমার হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এখানে 500 টাকা আছে, এটা তুমি রেখে দাও। কাল লুচি বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর তারা খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবারও বল্টু শিয়াল লুচি বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আসুন আসুন, সবাই আমার গরম গরম লুচি খেয়ে যান। একবার খেলে বারবার খেতে চাইবেন। এই কনকনে শীতের মধ্যে লুচি খাওয়ার মজাই আলাদা। আসুন আসুন ভাই বোনেরা, আসুন খেয়ে যান আমার লুচি। বল্টু ভাই, তোমার লুচি কিনতে চাই, তবে আমি আগে খেয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে তোমার লুচি কিনবো। আরে আচ্ছা ঠিক আছে, এই নে, এটা খেয়ে বল দেখি আমার লুচি খেতে কেমন। আরে সত্যি তো, তোমার হাতের লুচি অনেক মজা বল্টু ভাই, এই নাও টাকা। এই যে বাবা, তুমি বুঝি গরম গরম লুচি বিক্রি করছো? এই শীতের দিনে গরম গরম লুচি খেতে ভীষণ ভালো লাগে বাবা। বুড়িমা, তোমাকে একটা লুচি দেব নাকি?
না রে বাবা, লুচি কেনার মতো আমার কাছে কোনো পয়সা নেই। সারাদিন এর ওর বাড়িতে ভিক্ষে করে খাই। লুচি কেনার মতো সাধ্য কি আমার আছে বাবা? বুড়িমা, এই নাও দুটো লুচি। আর তোমাকে এর জন্য পয়সা দিতে হবে না। তুমি আমাকে দোয়া করো, আমি যেন ব্যবসাটাকে সঠিকভাবে চালাতে পারি। সত্যি বাবা, তোর মনটা অনেক ভালো রে। আমি তোকে দোয়া করি তুই যেন সর্বদাই ভালো থাকিস, আর ঠিক এইভাবে সৎভাবে তোর ব্যবসাটাকে চালাতে পারিস। এই বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কিংকং ভাই, আজ কিন্তু আমি দোকানে লুচি চুরি করতে পারবো না। আমরা কিন্তু দুজনে ভীষণ অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, তুই যখন চুরি করতে পারবি না তাহলে আজ আমি চুরি করব, আর তুই পাশে দাঁড়িয়ে ওর সাথে কথা বলবি। এই বলে কিংকং বল্টু শিয়ালের লুচির গাড়ির কাছে যায়, আর যেই না লুচিতে হাত দেয় অমনি বল্টু শিয়াল দেখে ফেলে। কি ব্যাপার কিংকং ভাই, তুমি আমাকে না বলে আমার লুচিতে হাত দিলে যে? তাহলে কি রোজ তুমি আমার লুচিগুলো এভাবে চুরি করো? কেন কিংকং ভাই, আমার কাছে চাইলেই তো আমি তোমাকে এমনিতেই খেতে দিতাম। এই লুচি বিক্রি করে আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য টাকা জমাই। তার মাথায় টিউমার হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই তো সারাদিন এই লুচি বিক্রি করে যা পাই তাই বউয়ের জন্য ওষুধ নিয়ে যাই। বল্টু, সত্যি রে, আমি বড্ড অন্যায় করে ফেলেছি। এইভাবে চুরি করে খাওয়াটা আমার অন্যায় হয়েছে। এমন ভুল আর কোনোদিন হবে না রে। তোর বউয়ের জন্য আমি আর বানর মিলে কিছু টাকা দিব। দয়া করে তুই না করিস না। এই নে টাকা, তোর বউয়ের জন্য ওষুধ নিয়ে যাস। আরে সে কি করে হয়? তোদের টাকা আমি কেন দিব? কিংকং ভাই, তোমরা দুজন এভাবে ঘোরাফেরা না করে আমার মতো একটা ছোটখাটো ব্যবসা করলেই তো পারো। দেখবে সময়টাও কেটে যাবে, হাতে টাকাও থাকবে। আমি কারো সাহায্য নিতে পারবো না। সত্যি রে ভাই, তুই অনেক ভালো। তোর কথা শুনে মনে অনেক সাহস জাগলো। আমরাও তোর মতো কোনো ব্যবসা করব আর সহজ সরল ভাবে জীবনযাপন করবো রে। এরপর বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়, আর লুচি বিক্রির টাকা দিয়ে তার বউয়ের চিকিৎসা করায়, আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। হুর 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 হুর, হুট 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 হুট, এদিকে চল এদিকে চল, হুট 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 হুট, হা 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 হা, হুর 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 হুর। পুরো জমি তো চাষ করা শেষ। বউকে তো সেই সকালবেলা বলে এসেছে খাবার আনতে, কিন্তু বউ তো এখনো খাবার নিয়ে আসছে না। এদিকে তো খিদের জ্বালায় পেট মোচড় দিচ্ছে। এই গাছের নিচে বসে একটু বিশ্রাম করি, এর মধ্যে বউ নিশ্চয় খাবার নিয়ে চলে আসবে। কিছুক্ষণ পর মুন্নি, এই মুন্নি, এই মেয়েটা যে কোথায় থাকে না, কাজের সময় একটু কাছে পাবো না তাকে। মুন্নি, এই মুন্নি। মা, তুমি আমাকে ডাকছিলে? আমি তো ঘরে বসে বই পড়ছিলাম। কিছু বলবে মা? শোন, আমি মাঠে তোর বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি, সাথে ছাগল দুটোকে নিয়ে যাচ্ছি। পাশের মাঠে বেঁধে তোর বাবার কাছে যাব। তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? একটু চোখের আড়াল হলেই তো সারা বনে টোটো করে ঘুরে বেড়াস। মা, আমি কোথাও যাব না। তুমি বাবার কাছে খাবার নিয়ে যাও। নিশ্চয় বাবার অনেক খেতে পেয়েছে মা। এরপর শিউলি শিয়ালিনী এক হাতে খাবার আর এক হাতে ছাগল দুটোকে নিয়ে যেতে থাকে। এখানে তো অনেক ঘাস দেখছি, তোরা এখানেই ঘাস খা। আমি বাড়ি ফেরার পথে তোদেরকে নিয়ে যাব। কারো কোনো ফসল নষ্ট করবি না কিন্তু। এই বলে শিউলি শিয়ালিনী
সে ছাগল দুটোকে সেখানে বেঁধে বল্টু শিয়ালের কাছে যায়। ওগো, এই যে তোমার খাবার। তোমার নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না? কি করব বলো, ঘরে তো কোনো বাজার ছিল না। পাশের জঙ্গল থেকে লতা পাতা তুলে এনে রান্না করে তবেই না তোমার জন্য নিয়ে এলাম। নাও নাও, খেয়ে নাও দেখি। বউ, তোমার হাতে লতা পাতাও আমার কাছে মাংসের মতো লাগে। অনেক খিদে পেয়েছে বটে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, খেয়ে নেই। বউ, তুমি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও। আমি বাজার থেকে কিছু ভুট্টার বীজ নিয়ে আসি। বাজারে ভুট্টার অনেক দাম, তাই ভাবলাম এবার জমিতে ভুট্টা চাষ করব। ওগো, ঠিক আছে গো, তাহলে এখন আমি আসি। পাশের মাঠে আবার ছাগল দুটোকে বেঁধে রেখে এসেছি। তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। এই বলে শিউলি শিয়ালিনী বাড়ির পথে যেতে থাকে। ওদিকে বনের হালুমা শিউলির ছাগল দুটোকে দেখে বলে, আরে আরে, এত সুন্দর দুটি ছাগল কার এখানে? ভালোই হলো, একদিকে আমার বউ জাদরের বাবাটা আমার বাড়িতে বেড়াতে আসছে, তাকে তো আবার শাহী খাবার দিতে হয়। এদিকে পকেটে তো আমার কানা করেও নেই, আর তোদেরকে নিয়ে বিক্রি করে জাদরের বাবার জন্য শাহী খাবার নিয়ে যাব। হালুমবাগ এদিক ওদিক তাকিয়ে ছাগল দুটোকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর তখনই সেখানে শিউলি শিয়ালিনী আসে। আর ছাগল দুটোকে না দেখে বলে, এ কি, ছাগল দুটো কোথায়? এখানেই তো রেখে গিয়েছিলাম। তাহলে ছাগল দুটো কোথায় গেল? ওরে হীরামানিক, তোরা কোথায়? এখন আমি তাদেরকে কোথায় খুঁজবো? আয় আয় হীরামানিক, আমার কাছে আয়। কোথায় তোরা? এইবারে শিউলি শিয়ালিনী হন্য হয়ে তার ছাগল দুটোকে খুঁজতে থাকে। সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও শিউলি শিয়ালিনী হীরামানিক ছাগল দুটোকে কোথাও খুঁজে পায় না। তাই সে কান্না করতে করতে বাড়িতে চলে যায়। হায় হায় রে, এত বড় সর্বনাশ কে করলো? খেয়ে না খেয়ে টাকা জমিয়ে ছাগল দুটোকে কিনেছিলাম, কার আবার নজর পড়লো আমার ছাগল দুটোর পেছনে? কি ব্যাপার বউ, তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? তোমার অসুস্থ দাদিটা কি মারা গিয়েছে? তাহলে চলো তাড়াতাড়ি তাকে দাফন করতে যেতে হবে। ওগো, আমার দাদি তো 200 বছরে পা দিল, এখনো মরেনি, আর মনেও তো হয় না উনি মরবে। মরেছি তো আমি। মারে 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 মারে, ও মা, বউ তুমি এসব কি বলছো? তুমি তো আমার সামনে জীবিত হয়ে বসে আছো, আর তুমি মরে গেলে কিভাবে তাহলে? মারে 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 মারে। আরে, আমি কি সত্যি সত্যি মরেছি নাকি? আমার শখের হীরামানিক দুটোকে কে জানি চুরি করে নিয়ে গেছে, তাই তো আমি মরে গিয়েও বেঁচে আছি। আরে বউ, তুমি এত ভেঙে পড়ো না তো। গরিবের জিনিস কেউ খেয়ে কোনোদিনও ভালো থাকতে পারে না। একদিক দিয়ে না হয় আরেক দিক দিয়ে ক্ষতি হয়ে যায়। যা হবার হয়ে গেছে, চলো এবার ঘরে চলো বউ। কিছুদিন পর, বউ, এবার আমাদের জমিতে ভুট্টার গাছ খুব সুন্দর হয়েছে। আমি বাজার থেকে আসার সময় দেখে এলাম কিছুদিনের মধ্যেই গাছে ভুট্টা ধরবে। এবার ভুট্টা বিক্রি করে ভাঙ্গা ঘরটা একটু সুন্দর করে মেরামত করব। সে ঘর ঠিক করা পরে হবে। রাত থেকে মেয়েটার শরীর জ্বরে পড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি গিয়ে মেয়েটার জন্য ওষুধ নিয়ে এসো। কি বলছো গো? আমাদের মুন্নি জ্বর হয়েছে? দেখি তো। হায় হায় হায়, জ্বরে তো মেয়েটার কপাল পড়ে যাচ্ছে। বউ, তুমি মেয়েটার পাশে বসে ওর কপালে জল পড়তে দাও,
আমি এখনই ওষুধ নিয়ে আসছি। এই বলে বল্টু শিয়াল তার মেয়ের জন্য ওষুধ আনতে যায়। আর ওদিকে, আরে বাবা, এত সুন্দর ভুট্টার জমি কার? গরুটা আমার কয়দিন হলো খুব কম দুধ দিচ্ছে। এই ভুট্টার গাছ খেলে গরুটা আমার অনেক দুধ দেবে। এই যা যা, ওই ভুট্টার গাছগুলো খেয়ে তাড়াতাড়ি চলে আয়, কেউ দেখে ফেলার আগেই এখান থেকে কেটে পড়বো। এই বলে বাঘিনী তার গরুটাকে বল্টু শিয়ালের ভুট্টার জমিতে ছেড়ে দেয়। আর এক নিমিষেই তার জমির সমস্ত ভুট্টার গাছ বাঘিনীর গরু খেয়ে ফেলে। তারপর বাঘিনী তার গরুটাকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। মেয়ের জন্য তো ওষুধ দিলাম, এখান দিয়ে যাচ্ছি যখন তখন ভুট্টা জমিটা একটু দেখে যাই। হায় হায়, একই সর্বনাশ হলো আমার। একেবারে আমার ভুট্টার গাছগুলো নষ্ট করে ফেললো। কে এভাবে আমার ভুট্টার গাছগুলো নষ্ট করে ফেললো? এখন আমি কি করে সংসার চালাবো? আমার যে সব শেষ হয়ে গেল গো। এই বলে বল্টু শিয়াল ভীষণ ভাবে কান্না করতে থাকে। আর তখনই তার চোখ যায় একটি কলা গাছের দিকে। এ কি? এ কলা গাছটি তো আগে কখনো দেখিনি। এত বড় কলা গাছে মাত্র 3টি কলা। আমি কোনো সাধারণ কলা গাছ নই, আমি হলাম জাদুর সাহায্যকারী কলা গাছ। আমার গাছে 3টি কলা 3 রকমের সাহায্য করবে। তোমার মতো গরিব অসহায়দেরকে আমি দেখা দিই সাহায্য করার জন্য। সাহায্য? আরে কলা গাছ, আমার তো সবকিছু ধ্বংস হয়ে গেছে। বউ বাচ্চাকে নিয়ে কি করে যে চলবো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা হয়ে ঘরে অসুস্থ মেয়ে, তার মুখে একবেলা খাবারও দিতে পারছি না। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমি তোমার কাছে একটা সাহায্য চাইবো। আমরা যেন 3 বেলা একটু পেট ভরে খেতে পারি, আর বেশি কিছু চাইবার নেই সাহায্যকারী কলা গাছ। আমার গাছ থেকে 3টি কলা নিয়ে যেতে পারো। একটি কলা তোমাকে অনেক ধন সম্পত্তি দেবে, আরেকটি কলা তোমার অসুস্থ মেয়েকে সুস্থ করে দেবে, আর 3 নম্বর কলাটি তোমার সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবে। তুমি কলা 3টিকে নিয়ে যাও। সাহায্যকারী গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে তুমি আমাকে সাহায্য করে আমার বড় উপকার করলে। এই বলে বল্টু শিয়াল কলা গাছ থেকে 3টি কলা নিয়ে যায়। আর বাড়িতে গিয়ে তার স্ত্রী শিউলি শিয়ালিনীকে সমস্ত কথা খুলে বলে। ওগো, তাহলে তুমি তাড়াতাড়ি 2য় নম্বর কলাটি দিয়ে আমার অসুস্থ মেয়েকে সুস্থ করে তোলো গো। মেয়ের কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। এরপর বল্টু শিয়াল 2য় নম্বর কলাটি মুন্নি শিয়ালিনীর গায়ে ছুঁয়ে দেয়, আর সাথে সাথে মুন্নি সুস্থ হয়ে যায়। এরপর থেকে তারা সেই সাহায্যকারী কলার সাহায্যে অনেক বড়লোক হয়ে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।